গতকাল 19শে নভেম্বর ছিল আন্তর্জাতিক পুরুষ দিবস। সেই আন্তর্জাতিক পুরুষ দিবসে বঙ্গশ্রেষ্ঠ পুরুষ সম্মানে ভূষিত হল উত্তরের দুই কৃতী সন্তান। অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল কলকাতার প্রেস ক্লাবে। আচ্ছা, আমাদের অভিযানের যে সকল সদস্যরা এখনো পর্যন্ত একবার সামনে আসলে তারা চলে আসো, যারা বাকি রয়েছে। কিংশুক উপেন্দ্র জয়সওয়াল চলে এসো এখানে। কিংশুক উপেন্দ্র জয়সওয়াল, অরিজিৎ আর হচ্ছে শুভ। প্রথমে বরণ করা হচ্ছে ওসমান গনি খান মহাশয়কে। তার সম্পর্কে বলি, পশ্চিমবঙ্গের মানুষ যখনই কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়েছে, সেই মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন ওসমান গনি খান। বহরমপুর, মুর্শিদাবাদ, পলাশী সহ রাজ্যের একাধিক স্থানে রক্তযোদ্ধা তৈরি করেছেন মাননীয় ওসমান গনি খান। তাকে প্রত্যেকে ধন্যবাদ। প্রত্যেকে আপনারা নিজের আসন গ্রহণ করুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এই সংরক্ষণ যেটা হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই বললাম যে সংরক্ষণ একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, সংরক্ষণ একটা লেভেল পর্যন্ত ঠিক আছে, কিন্তু সংরক্ষণের ফলে যখন সমানতা চলে আসবে, তখনও যদি সংরক্ষণ রাখেন, তাহলে প্রকৃত যাদের যোগ্যতা রয়েছে তারা সেই জায়গায় বসতে পারছে না। এই জন্য বীজ ভাঙছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি এটা করতে পারবেন, এটাই নয়, আপনারা বাচ্চাকে যখন দিতে যান, যেগুলো হচ্ছে আমাদের আইনের তাড়াতাড়ি কিছু ধরুন, একটা সময় পরিবর্তন হতে সময় লাগে। শুধু এই সংগঠন যেভাবে চলেছে, আপনার আশা করি সামনে 1 বছর হয়ে যাবে। আমি পরিষেবা দিতে আজকে ভারতবর্ষের বলেন, দেশ বিদেশের বলেন, যতটুকু পরিচিতি হয়েছে এখন পর্যন্ত আমি 7,500-এরও বেশি পেশেন্ট হসপিটালে পৌঁছাই দিয়েছি। এই কাজ আমি করি খুব খুশি, খুব গর্বিত। হয়তো অনেকেরই জানে না, অনেকেরই সাহায্য ছাড়া চলা যায় না। আজকে হয়তো আমি বাইক অ্যাম্বুলেন্সে গেছি, আমি কিন্তু এখানে দুজন ব্যক্তি যে আমার আছে, ওনারা আমার সম্বন্ধে নক্ষত্র বলতে পারবে। আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি মোটেই লেখাপড়া জানি না। মানুষ দেখলেন, ওনাকে আমি সেলেক্ট করি। এই লোক অতি সাধারণভাবে ঘুরে, অতি সাধারণ। আজকে বাবা মার নাম যতটুকু উজ্জ্বল করতে পেরেছে, ওনাকে ওনার বাবা মা পৃথিবীতে মা আছে, বাবা নেই, যার তাদের নামে বিএড কলেজ তৈরি করছে, ডিএলএড কলেজ তৈরি করছে। এই কলেজের মধ্যে অতি সাধারণ গরিব চা বাগান এরিয়া, ফরেস্ট এরিয়া, যারা বাস্তব জগতে এই ধরনের ওনারা ফেস করেন এবং আইনের দিক থেকে ফেস করেন, এবং এখন বিচার ব্যবস্থার মধ্য থেকেও একটা মহিলা 498-এ সে বেনিফিটটা আইনের দিক থেকে যেটা পায়, আজকে পুরুষদের ক্ষেত্রেও সেই জায়গায় বিচার ব্যবস্থা ভাবছে যে না, পুরুষেরা
সেই জায়গায় অত্যাচারিত হতে পারে, তাদেরও সাংবিধানিকগত দিক থেকে বা পরিবারগত দিক থেকে তাদেরও প্রোটেকশন দেওয়া দরকার। সুতরাং আজকের এই 19শে নভেম্বর সারা বিশ্বে এবং শুধু এই পুরুষ দিবস হিসেবে আজকে যে দিনটা স্বীকৃত হয়েছে, সুতরাং আজকে তাদের সম্পর্কে, পুরুষদের সম্পর্কে আইনগত ব্যবস্থা বা ব্যবস্থা করার জন্য আজকে সমাজ সেই জায়গায় চিন্তা ভাবনা করছে। আগামী দিনে মহিলাদের ক্ষেত্রে যে সমস্ত আইন তৈরি হয়েছে, আগামী দিনে পুরুষদের কথাও চিন্তা ভাবনা করে সেই জায়গায় ব্যবস্থা নেওয়ার জন্য সমাজ এগিয়ে যাচ্ছে। তার জন্য এই চ্যারিটেবল ট্রাস্ট যে অনুষ্ঠান করে যাচ্ছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। নমস্কার, উপস্থিত সম্মানীয় অতিথি, সমস্ত উপস্থিত সবাইকে যথোপযুক্ত সম্মান জানিয়ে আমি দু চারটে কথা শুধু রাখছি। আমার খুব ভালো লাগছে যে আন্তর্জাতিক পুলিশ দিবস ওটা পশ্চিমবঙ্গে খুব গোনা জায়গা বলে পালিত হয়। তার মধ্যে অভিযান দেবাংশুরের যে প্রচেষ্টা, একে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেন প্রতি বছরই এই দিনটি শুধু এখানে নয়, আমার মনে হয় গ্রাম বাংলাতেও ছড়িয়ে দেওয়ার প্রয়োজন আছে। কেন বিশেষ করে পুরুষদের যে সচেতনতা বৃদ্ধিটার প্রয়োজন আছে। এই আন্তর্জাতিক পুরুষ দিবস কিন্তু 6টি স্তম্ভের উপর, 6টি আদর্শের উপর নির্ভর করে কিন্তু বিশ্ব সংস্থা এটা তৈরি করেছে। তার মধ্যে পুরুষদের অবদানের কথা বলা আছে, পুরুষদের স্বাস্থ্য সুস্থতার কথা বলা আছে। এরকমভাবে 6টা জিনিস রয়েছে এবং গৃহকর্তা হিসাবে তার যে অবদান সেখানে সেগুলো তুলে ধরা আছে। মানে পুরুষ মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, পুরুষ মানেই তাকে তার কর্মজীবিকা নিয়ে সংসারকে প্রতিপালন করা। কিন্তু বর্তমান সময়ে আমরা জেন্ডার ইকুয়ালিটি কিন্তু এসে গেছি, নারী পুরুষ কিন্তু সবাই সমান। এটা কিন্তু আমিও খুব ভাবি। বহুদিনকার সাংবাদিকতা করছি, প্রায় 25 বছর হয়ে গেল। মানুষের তো জীবন বাঁচলো, সেটা তো আমার একটা প্রাপ্তি, আমার একটা ভালো লাগা। কিন্তু একের পর এক ঘটনা এরকম আছে। কিছুদিন আগে, এবছরই দুটি মেয়ে হঠাৎ করে চান করতে করতে জলে তলিয়ে যাচ্ছিল। সকলেই গঙ্গার ঘাটে রয়েছে, দেখছে, কেউ যাচ্ছে না। আমি চান করে উঠে পড়েছিলাম, আমার সামনে হয়েছে হয়তো ঘটনাটা। আমি ঝাঁপ মেরে, যেহেতু ভালো সাঁতার জানি, তাদের দুজনকে উদ্ধার করি। এরকম একাধিক ঘটনা আছে, বলতে বলতে আজকে সারাদিন লেগে যায়। প্রায় 50-এর বেশি মানুষের জীবন রক্ষা। কিন্তু আমি বারবার বলছি, আমার এটা কাজ নয়। আমার কাজ হচ্ছে সাংবাদিকতা করা, সুষ্ঠু সাংবাদিকতা। তার মধ্যে যেহেতু আমার সোর্স অনেক, পুলিশ বলো, লোকাল সোর্সগুলো আমাকে খবর দেয় বিভিন্ন ঘটনাতে। যেরকম রেলের একটা অ্যাক্সিডেন্ট বলছি, ট্রেন থেকে পড়ে একজন লাইনে পড়ে রয়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, কোনো মানুষ হাত দিচ্ছে না। সাংবাদিকের কাছে খবর হয়, আমি নাম নিচ্ছি না, আমারই বন্ধু সাংবাদিক বলে মারা গেছে, মারা গেলে যাব, বেঁচে আছে ও খবরের কোনো দাম নেই। আমি নিজে চলে যাই, গিয়ে সেই স্টুডেন্টটাকে তুলি, টোটো করে নিয়ে গিয়ে প্রথম বেলুড় স্টেট জেনারেল হসপিটাল ভর্তি করি, হাওড়ায় ভর্তি করি। তিনি বেঁচে যান, এখন হাত সুস্থ আছে। পরে সাংবাদিকতা করেছি, যে ট্রেন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত। কিন্তু প্রথমে সাংবাদিকতা পেশা রেখে নিজের বিবেকও একটা কাজ করে, একটা মানুষ মরে যাবে, কিছু করতে পারবো না, যেহেতু আমার সুযোগ আছে, সেই হিসেবেই আজ পর্যন্ত এইভাবে কাজ এগিয়ে যাচ্ছে। আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আমাকে এই মঞ্চে আসার জন্য অভিযান গ্রুপকে এবং অর্ক ঘোষকে ধন্যবাদ। রাষ্ট্রের উদ্যোগে একটা বিতর্কিত, আমরা সামাজিক দিক থেকে যে একটা পুরুষ, সাংসারিক দিক থেকে একটা পরিবারে যদি 10 জন মেম্বার থাকে, তাহলে সেই পরিবারে যদি 4 জন মহিলা মেম্বার থাকে, কিন্তু সেই পরিবারে একজন পুরুষ সদস্য সমস্ত দায়বদ্ধতা বা সেই পরিবারে যা সমস্ত ভরণ পোষণ বলুন বা দায়বদ্ধতায় বলুন, একটা পরিবারের পুরুষই বহন করে। সুতরাং
আইনের দিক থেকে আমরা আইনের জগতের লোক, কিন্তু সেই জায়গায় আজকে পুরুষও যে নির্যাতিত হতে পারে, তাহলে সেই জায়গায় এই চ্যারিটেবল ট্রাস্ট যে চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, তাতে আমার মনে হয় অ্যাটাচমেন্ট অফ দ্য ফ্যাক্টস এবং অ্যাটাচমেন্ট অফ দ্য ইনসিডেন্ট সমাজের মধ্যে, সেই জায়গায় আজকে এই পুরুষ দিবস আজকে পালন হচ্ছে। তার জন্য যারা উদ্যোক্তা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে পুরুষ কথা বলে যে এই নবম বর্ষে এই যে সুরেনিয়া যিনি পাঠ করবেন, তার সম্পাদক হচ্ছে দেবাংশু ভট্টাচার্য। এই দেবাংশু ভট্টাচার্য আগামী প্রজন্মে একজন চিন্তাবিদ হয়ে উঠবে এই আশা রাখি, এবং তার চিন্তা ভাবনাকে আমরা তাকে অত্যন্ত এই সম্পাদক হিসেবে তাকে অত্যন্ত আমরা সামাজিক দিক থেকে তার প্রশংসা করছি। এবং আইনের দিক থেকে আজকে আমরা দেখেছি যে আজকে মহিলারা যে 498-এ যদি অত্যাচারিত হয়ে থাকে, তাহলে আইনের সেই জায়গায় ব্যবস্থা হয়। কিন্তু এখন বর্তমান জায়গায় আমার পাশে সমস্ত অতিথিবৃন্দ ও অভিযান ও পুরুষ কথার সদস্যদের শুভেচ্ছা জানাই। আজকে পুরুষ দিবস, আজকে আমাদের মানসিকতা পাল্টানোর দিন। এই মানসিকতা কিন্তু শুরু হয় একেবারে আমাদের ছোটবেলা থেকে। সমাজ আমাদের মধ্যে যে মানসিকতা গড়ে দেয়, যে একটি ছেলে বাচ্চা তাকে বলা হয় মেয়েদের মতো কাঁদছিস কেন, বা ছেলেরা ফুটবল খেলবে, মেয়েরা পুতুল নিয়ে খেলবে, আরেকটু বড় হলে মেয়েরা রান্না করবে, বা ছেলেরা অঙ্কে ভালো হয়, মেয়েরা আর্টসে ভালো হয়। এই বৈষম্যমূলক মানসিকতা থেকে যে অন্যায় অবিচার সৃষ্টি হয়েছিল, তার জন্য এক সময় নারীবাদ, নারী দিবস, নারী সংক্রান্ত আইন তৈরি হয়, এবং তারপরে দেখা যায় যে পুরুষও শিকার হচ্ছে নানা রকম বৈষম্য, বঞ্চনা, অত্যাচারে। সুতরাং আমরা যদি নিজেদেরকে মানুষ বলে ভাবি, নারী বা পুরুষ বলে আলাদা না ভেবি, এবং আমরা যদি ধরে নিই যে কোনো ব্যক্তি, তিনি নারী, পুরুষ, শিশু যেই হন, তিনি শিকার হতে পারেন অন্যায়, অত্যাচার, অবিচারে, এবং তাকে একজন ভিকটিম হিসেবে দেখা হবে, নট অ্যাজ আ জেন্ডার, তাহলে কিন্তু সমস্যা, আর্থিক সমস্যা সেখানেই হয়ে যায় সমাধান। এবং আমরা যদি সেই আদর্শের পথে যেতে পারি, যেখানে আমরা প্রতিটি ব্যক্তিকে ইকুয়ালি দেখব এবং তার জেন্ডার বর্ণনা না করে, একথা ঠিক যে আজকেও হয়তো বহু নারী, এবং তারা সংখ্যায় হয়তো অনেক বেশি, তারা অত্যাচারের শিকার হচ্ছে কম্পেয়ার টু পুরুষ। ফার্স্ট ইয়ারে পড়ি, তখন প্রথম একটি ঘটনা ঘটে দেখতে পাই যে রজনীগন্ধা নস্কর নামের একজন মহিলা আরপিএফ জওয়ান, সে একজন পুরুষকে মহিলা কামরা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করে থাকি যে এই বিষয় নিয়ে কথা বলা দরকার, এবং ধীরে ধীরে ফেসবুকের মাধ্যমে আস্তে আস্তে মানুষকে একত্রিত করি। হোয়াটসঅ্যাপ তারপরে আসে, হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়, এবং একটা সময় দাঁড়িয়ে আমরা উপলব্ধি করি যে আমাদের একটা রেজিস্ট্রেশন সংগঠন দরকার। এবং 2017 সালে আমরা প্রথম আমাদের সংগঠনের রেজিস্ট্রেশন করাই। রেজিস্ট্রেশন করিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানকে, আমাদের পত্রিকা প্রকাশ এবং আমাদের পুরুষ দিবস, উত্তরবঙ্গ বাইক র্যালি, দক্ষিণবঙ্গ বাইক র্যালি, বিভিন্ন মেলায় আমাদের উপস্থিতি, এগুলো আমরা করে চলেছি। আপনাদের মেম্বারশিপ কত আছে এট প্রেজেন্ট? আমাদের মেম্বারশিপ আমাদের প্রত্যেকটা জেলা থেকে, দেখুন আমি এক্স্যাক্টলি বলতে গেলে আমাদের যেটা পেজ আছে অফিসিয়াল, রাফলি ওটাতে 35,000 ফলোয়ার আছে। কিন্তু আমাদের যদি হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন, সংগঠনের সদস্য যাদের রেজিস্ট্রেশন রয়েছে এই মুহূর্তে 157 জন। আপনারা ফেসবুক, আন্তর্জাতিক মহিলা দিবস যেভাবে মানানো হয়, পুরুষ দিবস কিন্তু আজ সেইভাবে মানানো হচ্ছে না, কি বলবেন এই বিষয়ে? না, একদমই হচ্ছে না। কারণ দেখবেন যে আন্তর্জাতিক মহিলা দিবসের দিন প্রত্যেকটা
যে বেসরকারি দপ্তরগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, দেখবেন সেখানে বেলুন দিয়ে সাজানো হচ্ছে, মেয়েরা যখন ঢুকছে তাদেরকে হাতে চকলেট ধরিয়ে দেওয়া হচ্ছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে প্রচার করা হচ্ছে, তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে, শপিং মলগুলোতে স্পেশাল ডিসকাউন্ট দেখতে পাবেন। কিন্তু পুরুষ দিবস এখনো বললে এরকম কোনো দিন আছে? আমি একটা কথা বলি, যখন দেখবেন নারী দিবসের দিন ফেসবুকটা ফলো করবেন, দেখবেন সে কোনো ডমিনোস বা কোনো একটা কোম্পানিতে সে ফ্রি কুপন পাচ্ছে, পেতে পেতে সে যখন সেখানে যাচ্ছে ডিসকাউন্ট পাচ্ছে, শপিং করছে, করতে করতে ফেসবুকে পোস্ট করছে মাত্র একটা দিন তো নারীদের নয়, 365 দিনই নারীদের, আমাদের এই দিনটার প্রয়োজন নেই। কিন্তু আমি বলবো যে ঠিক আছে, আপনারা 364 দিন নিন, কিন্তু এই 19শে নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবসটা, এই একটা দিনকে আমরা পুরুষরা পেতে পারি না? একটু সম্মান, একটু ভালোবাসা, একটু আমাদের যে আমরা যে সমাজের প্রতি অবদান রেখেছি তার জন্য আমাদের একটু কৃতিত্ব, একটু সম্মান অর্জন, এটুকু আমরা আশা করতে পারি না? সরকারি স্কিমও দেখতে গেলে আমরা দেখতে পাই যে মহিলাদের বেশি রয়েছে, পুরুষদের কম। পুরুষদের জন্য স্কিম নেই বললেই চলে। এবং দেখুন, বিষয়টা হচ্ছে যে যত দিন যাচ্ছে আপনারা দেখবেন একটা কথা আছে যে সংরক্ষণ তখন করতে হয় যখন কেউ পিছিয়ে থাকে। হ্যাঁ, নারীরাও একটা সময় পিছিয়ে ছিল, ঠিক যেমন বিভিন্ন আমরা জাতি গোষ্ঠী বিভিন্ন সম্প্রদায় অনেক সময় যারা পিছিয়ে থাকে তখন সংরক্ষণের প্রয়োজন পড়ে তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু যখন সমান সমান হয়ে যায় তখন সেই সংরক্ষণের কোটাটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ না হলে যারা যোগ্য তারা কিন্তু সঠিক বিচার পান না, তারা যোগ্যরা কিন্তু সঠিক জায়গায় বসতে পারেন না। আজকের দিনে দাঁড়িয়ে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, বিভিন্ন রাজ্যের সরকাররা মহিলাদের জন্য একাধিক প্রকল্প আনছে, একাধিক তাদেরকে আজকে কন্যাশ্রী, বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে আরো একাধিক প্রকল্প রয়েছে যেগুলো নারীদেরকে নারী ক্ষমতায়নের জন্য তাদেরকে ব্যবহার করা হচ্ছে। এবং অবশ্যই এতে মহিলা শিক্ষার হার বেড়েছে। কিন্তু বলতে পারেন মহিলারা শিক্ষিত হওয়ার পরও কেন খরপোশ চাইবে? বলতে পারেন কেন মহিলারা শিক্ষিত হওয়ার পরও সংরক্ষণের কোটায় চাকরি পেতে হবে? কেন তারা যোগ্যতা অর্জন করে একজন নারী এবং পুরুষ সমান সমান পরীক্ষা দিয়ে চাকরি পাবে না? কেন শুধুমাত্র মহিলা বলে সংরক্ষণের কোটায় তার চাকরি থাকবে? আচ্ছা, এতে যে প্রকৃত যোগ্য সে তো বঞ্চিত হচ্ছে, তাই না? এতে কি কোনোদিনও সমাজের উন্নয়ন সম্ভব? ঠিক যদি আইনের প্রসঙ্গও বলি, ভারতবর্ষে যত আইন আছে সব আইন পুরুষ বিরোধী এবং নারী কেন্দ্রিক। এবং এই আইনের অপব্যবহারের ফলে আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা সুবিচার পাচ্ছেন। এটা কি ভেবে দেখেছেন যে ভারতবর্ষের যত আইন আছে আপনারা কি ট্রেনের বগি যেরকম সুরক্ষিত নারীদের থাকে পুরুষদের জন্য কি আপনারা দাবি তুলবেন? তুমি বলো না। আচ্ছা, এই যে প্রশ্নটা ট্রেনের জন্য, আচ্ছা, অভিযানের সদস্যরা, অভিযানে যারা রয়েছে তারা সবাই আন্দোলন করছে, পুরুষদের হয়ে কথা বলছে, কিন্তু তার সাথে যদি বাকি পুরুষেরও এক না হন তাহলে কোনো কিছু, মানে একটা বড় কিছু করতে গেলে শুধু একটা সংস্থা দরকার, মানে শুধু একটা সংস্থা একা পারে না, বাকিদেরও দরকার। এই যে একজন বলছিলেন যে পুরুষরাও পুরুষদের শত্রু। আজকে আমরা যখন পাবলিক ট্রান্সপোর্টে যাই, পুরুষরা মেয়েদেরকে জায়গা ছেড়ে দেয়, কিন্তু পুরুষরা কি পুরুষদেরও জায়গা ছেড়ে দেয় কখনো? বেশি তো সেটাও আমি দেখতে পাই না। এছাড়াও আজকে আরো একটা জিনিস বলছি, মাতৃভূমি লোকালে আগে পুরোটাই ফিমেলদের জন্য ছিল, এখন বর্তমানে মেলদের জন্য সেটা করা হয়েছে। অদ্ভুতভাবে দেখা যায় সেই দরকার তো মেয়েরা গিয়ে দখল করছে এবং একটা সাংঘাতিক ক্যাওয়াজ, সাংঘাতিক ভিড় হচ্ছে। সেইটা নিয়ে কটা পুরুষ বলে সেটা তো তারাও মেনে নিচ্ছে, কিছু সেটা নিয়ে বলছে না। বাসেও লেডিস থাকছে, জেনারেল থাকছে, জেন্টস এখন কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে, কিন্তু খুব কম এখনো জেনারেল রয়েছে। এবং সেই জেনারেল লেডিস সিট আমরা নিজেরা দেখি পুরোটা ফাঁকা রয়েছে, কিন্তু তারপরেও ফাঁকা বাসে এই দিকটা জেনারেলে গিয়ে সেই জায়গাগুলো দখল করছে। সেখানে আমি খুব কম পুরুষকে দেখি বলতে যে দিদি যান না, বোন যাও না, ওই জায়গাটা ফাঁকা রয়েছে, ওখানটা গিয়ে বসো। ছেলেরা নিজেরা যদি না বলে তাহলে কি করে হবে? না আমার তো সমস্যা হচ্ছে না, তাহলে বাকিদের নিয়ে বলবো না। ছেলেরাও দেখা যাচ্ছে অধিকাংশ মেয়েদের হয়ে পড়ছে। তো সবাই যদি একসাথে মিলে করে তাহলে আন্দোলনটা অভিযানের জন্য, অভিযানের সদস্যদের জন্য ভালো হবে এবং এই একটা একটা করে পা চলতে চলতেই তো আলটিমেটলি সত্য হবে। তো যাতে নিয়মগুলো প্রতিটা ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে হোক, বিচার ব্যবস্থার ক্ষেত্রে হোক, সোশ্যাল যা সিস্টেম সেই ক্ষেত্রে হোক, সেই সমস্ত জায়গাতে আমূল পরিবর্তন আনতে গেলে একটা একটা পা করেই চলতে হবে। একবারে পুরো সোশ্যাল সিস্টেম অভিযান একা পারবে না সলভ করতে।
প্রশ্নটা হলো যে নারী সুরক্ষিত যে বগি রয়েছে সেটা তুলে দেওয়ার দাবি করবেন না আপনাদের জন্য একটা করবেন সেইটা বলুন। না দেখুন, আমরা কোনোদিনই নারীদের জন্য যেটা করা হয়েছে সেটা তুলে দেওয়ার পক্ষপাতিত্ব নেই। তবে আমরা মনে করি যে যখন কোনো পুরুষকে বাধ্য হয়ে দেখা যাচ্ছে এই যে মহিলা কামরার যে ভেন্ডারটা থাকে, ওই ভেন্ডারটাও মহিলাদের, অথচ সেখানে মহিলা ভেন্ডার উঠছে না। এবার অনেক ছেলেদেরকে দেখা যাচ্ছে চাকরির জন্য বাধ্য হয়, কারণ আজকে কোনো অফিসে কোনো মহিলা 5 মিনিট লেটে ঢুকলে সেখানকার তার জন্য যে সিস্টেম, তার সাথে যে ব্যবহারটা করা হয়, একটা ছেলে 5 মিনিট লেটে ঢুকলে তার সাথে অন্য ব্যবহার করা হয়। এটা আমাদের সমাজের একটা হয়ে চলেছে। তো সেখানে দাঁড়িয়ে একটা পুরুষ বাধ্য হয়ে যদি ভ্যান্ডারে ওঠে, শিয়ালদায় নামার সঙ্গে সঙ্গে তাকে ধরে 500 টাকা ফাইন করা হয়। চাকরি পরীক্ষা দিতে গিয়ে বাধ্য হয়ে উঠতে হয়েছে, তাকে আটকে রেখে দিয়েছে, কারণ তার কাছে টাকা ছিল না, তাকে ছাড়েনি। সেটা একটা মেয়েদের সাথে করা হয়। আমরা অনেক ভিডিও দেখি যে বাইক করে রং রুটে ঢুকে গেছে একজন মহিলা বাইক চালাতে চালাতে, পুলিশ দাঁড় করালো, কি ব্যাপার রং রুটে ঢুকেছেন কেন? সরি পুলিশ ছেড়ে দিল। ওইখানে যদি একজন পুরুষ ঢুকতো ছাড়তো। আমি আমাদের আইনজীবী আমাদের সাইনটাকে আইনগত বিষয় বর্তমানে চাকরি পেতে হবে কেন? তারা যোগ্যতা অর্জন করে একজন নারী এবং পুরুষ সমান সমান পরীক্ষা দিয়ে চাকরি পাবে না কেন? শুধুমাত্র মহিলা বলে সংরক্ষণের কোটায় তার চাকরি থাকবে। আচ্ছা, এতে যে প্রকৃত যোগ্য সে তো বঞ্চিত হচ্ছে, তাই না? এতে কি কোনোদিনও সমাজের উন্নয়ন সম্ভব? ঠিক যদি আইনের প্রসঙ্গ বলি, ভারতবর্ষের যত আইন আছে সব আইন পুরুষ বিরোধী এবং নারী কেন্দ্রিক, এবং এই আইনের অপব্যবহারের ফলে আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রকৃত নির্যাতিত নারী তারা সুবিচার পাচ্ছেন। এটা কি ভেবে দেখেছেন? ভেবে দেখেছেন যে ভারতবর্ষের যত আইন আছে আইনের অপব্যবহারের ফলে আমার কাছে এরকম এক্সাম্পল আছে যে শিক্ষিত মহিলাও বাড়িতে অত্যাচারিত হচ্ছে, মারা যাচ্ছে এবং সুইসাইড করছে। এই প্রসঙ্গে কি বলবেন? একদম বৈদিক যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে সিস্টার নিবেদিতা তখন প্রথম বাড়ি বাড়ি গিয়ে মেয়ে সংগ্রহ করেছিল, বলেছিল যে আমাকে মেয়ে দিন, আমি তাদের শিক্ষা দেব। আগেকার দিনে পুরুষতান্ত্রিক সমাজ ছিল। এই বিষয়ে কি বলবেন? একদম খুব সঠিক প্রশ্ন করেছেন। সবার প্রথম বলতে চাইবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, এনারা নারী উন্নয়নের জন্য যে অবদান রেখেছিলেন, আজকে নারী দিবসের দিন কি তাদেরকে কোথাও তাদের নিয়ে আলোচনা করা হয়? নারীদের যোগ্যতা অর্জন করার আগে তাদের জন্য লড়াইটা কিন্তু এই পুরুষরাই করেছিলেন। এবং যিনি নারী শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন, অবশ্যই আমি তাই তো বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে সেই সময় যে সকল পুরুষরা এগিয়ে এসেছিলেন, আজকে নারী দিবসের দিন কি তাদেরকে কোথাও মালা পরিয়ে সম্মান জানানো হয়? কিন্তু আজকে পুরুষ দিবসের দিন কজন মহিলা পুরুষদের হয়ে কথা বলছেন? প্রথমত। দ্বিতীয়ত একটা বিষয় বলে রাখি যে এই যে বললেন যে আজকের দিনে অনেক শিক্ষিত মহিলারাও নির্যাতিত হচ্ছে। আচ্ছা, আমরা যখন কোথাও কোনো নারী নির্যাতন দেখি তখন কি সেখানে পুরুষরা গিয়ে বলি যে পুরুষরাও নির্যাতিত হচ্ছে? বলি না। কিন্তু যখন আমরা কোনো পুরুষ নির্যাতনের আমরা যখন আপনার প্রশ্নের উত্তরটাই দিচ্ছি, যখন কোনো পুরুষরা নির্যাতিত হচ্ছে তখন কেন সেখানে আমরা পুরুষরা নিজেদের নির্যাতনের কথা বলতে গেলে শুনবো নারীরাও তো নির্যাতিত হচ্ছে? আচ্ছা, আমরা কোন দিন মঞ্চে বসে মাইকের সামনে বলেছি যে নারীরা নির্যাতিত হয় না? আমরা তো কোথাও বলিনি নারীরা নির্যাতিত হচ্ছে না। আমরা বলছি পুরুষরাও নির্যাতিত হচ্ছে। আমরা বলছি ভারতবর্ষের আইন নিরপেক্ষ নয়। একজন নারী নির্যাতিত হলে ম্যাডাম, ওই মহিলা কিন্তু যদি চান তিনি নারী কমিশনের কাছে যেতে পারবেন, তিনি নারী মন্ত্রণালয়ের কাছে যেতে পারবেন। পাড়ায় পাড়ায় প্রচুর এনজিও আছে যারা সরাসরি না সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, এমনকি মিডিয়া সাপোর্টও নারী সংরক্ষণ অনুষ্ঠান ব্যাপারে কি বার্তা দেবেন? আচ্ছা, পুরুষ কথা পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান এটা তো ছিলই। এছাড়া ইন্টারন্যাশনাল মেন্স ডে উপলক্ষে যারা যে সমস্ত পুরুষরা সমাজের জন্য অবদান রেখেছে তাদেরও এখানে সম্বর্ধনা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই যে অভিযান, এবং অভিযানের সাথে আমি প্রত্যক্ষভাবে যুক্ত নই, আমি যেহেতু মনোবিদ তো পরোক্ষভাবে সবসময় অভিযানের সাথে আছি। খুব বেশি দিন না হলেও 2022 থেকে আছি। তো আমার
যতটুকু ওদের সাথে কথা বলে ওদের প্রচেষ্টা দেখে আমার যতটুকু মনে হয়েছে এবং সেটাই সবাইকে আমি জানাতে চাই যে অভিযান সবসময় আছে সেই সমস্ত মানুষদের জন্য যারা সমস্যায় রয়েছে, যে সমস্ত পুরুষেরা সমস্যায় রয়েছে কিন্তু তারা বলতে পারছে না, তারা অন্যের কাছে সাহায্যে যেতে পারছে না। কেন যেতে পারছে না? কারণ আইন, বিচার ব্যবস্থা কোনো কিছুই কিন্তু সব কিছুই কিন্তু নারীদের জন্য। পুরুষরা একটা সমস্যায় পড়লে সেটা থেকে যে বেরোবে, সেইটার জন্য কমপ্লেন করবে, সেই কমপ্লেনটাই পুলিশই নেয় না অনেক সময়, সেই সমস্যাটা হয়। এবার আমার বক্তব্য যেটা, মানুষের স্বাস্থ্যকর্মী হিসেবে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে। কীভাবে অ্যাওয়ারনেস? আমি একটা সদ্য ঘটনা বলি যে ফিমেল কম্পার্টমেন্টে একজন বয়স্ক মানুষ হঠাৎ করে উঠে পড়েছিলেন। ভিড় ট্রেনে হতেই পারে, এমন জায়গায় তিনি দাঁড়িয়ে পড়েছেন যেখানে উনি মেলটা খুঁজে পাচ্ছেন। ওখানে উঠে পড়েছিলেন এবং ওখানে ওঠার জন্য হাঁটুর বয়সী একটি মেয়ে তাকে থাপ্পড় মারে, ওনাকে থাপ্পড় মারে এবং তার প্রতিবাদ কেউ করেনি। ওখানে কোনো অনেক বয়স্ক মহিলাও ছিলেন, কম বয়সী মহিলাও ছিলেন, কেউ প্রতিবাদ করেনি। এই প্রতিবাদটা যখন আমাদের মেয়েদের করতে হবে, একই রকমভাবে ট্রেনে, বাসে, রাস্তায় যদি আমরা দেখি কোনো ছেলের সাথে অন্যায় হচ্ছে, তাহলে ঠিক একটা মেয়ের সাথে অন্যায় হলে যেভাবে প্রতিবাদটা ওঠে, সেই প্রতিবাদটা ছেলেদের জন্য ওঠে না। এইটাই করতে হবে, প্রতিবাদটা করতে হবে, তবেই অ্যাওয়ারনেস ঘরে ঘরে পৌঁছাবে। এবং অ্যাওয়ারনেস ঘরে ঘরে যদি পৌঁছায়, তখন যেই ডোমেস্টিক ভায়োলেন্সগুলো ছেলেরাও ফেস করছে, সেই সব ছেলেরা খরগোশের বোঝায় আত্মহত্যা করছে, যে সমস্ত ছেলেরা মিথ্যে রেপ কেসে ফাঁসছে, সেই সমস্ত ছেলেরাও সাহায্যের জন্য যেতে চাইবে, অন্যের কাছে সাহায্য চাইতে পারবে এবং নিজেও প্রতিবাদ করার আগ্রহটা পাবে, উৎসাহটা পাবে, সাহসটা পাবে। এই অ্যাওয়ারনেসটাই দরকার। অ্যাওয়ারনেসের মানেটা সবার বোঝা। আপনার নাম? আমার নাম চৈতন্য অধিকারী।